তরুণ মানে অমিত শক্তি, বুক ভরা সাহস, যে সাহস আর শক্তি দিয়ে সমাজের সকল বাধা বিঘ্নকে উপেক্ষা করে জাগিয়ে তোলা হয় নিজের সুপ্ত সম্ভাবনাকে, আলোকিত করা হয় সমাজকে। তারা হয়ে ওঠেন অনুসরণীয়, অনুকরণীয়। দর্শক, এমন তরুণদের সাথে নিয়ে আমাদের আয়োজন আলোকিত তারুণ্য। আজকের আয়োজন আমরা সাথে পেয়েছি একজন সফল তরুণ উদ্যোক্তা, ফারজানা আক্তার। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ ভাইয়া। আপনার কাছে আমরা বিস্তারিত আলোচনায় যাব আপনার সাথে, কিন্তু তার আগে একটা ছোট্ট তথ্যচিত্র দেখে আসবো। দর্শক, চলুন দেখে নিই ফারজানা আক্তার কিভাবে সফল হলেন, কি তার কর্মপরিসর, সেটি নিয়ে একটা ছোট্ট তথ্যচিত্র আছে, আমরা সেটি একটু দেখে নেব। রিভারফিশ ঢাকা শহরবাসীর কাছে এক পরিচিত নাম। দেশের নানা জেলার নদী, হাওর, বিলের মাছ হোম ডেলিভারি হয় ঢাকাসহ সব জেলায়। মাছ শুধু আস্ত নয়, এখানে কাস্টমাররা রেডি টু কুক করে নিতে পারেন খুব কম খরচে। মাছ কেটে ধুয়ে প্যাক করার জন্য আছে বেশ বড় একটি টিম। একই সাথে এই উদ্যোগের ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছে বেশ কয়েকজন তরুণ। এখন পর্যন্ত ৭০ জনের কর্মসংস্থান হয়েছে এই উদ্যোগে। গণমাধ্যম কর্মী ফারজানা আক্তার ২০১৯ সালে শুরু করেন তার স্বপ্নের উদ্যোগ রিভারফিশ। শুরুতে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদকর্মী হিসেবে কাজ করলেও পরবর্তীতে তার জীবিকার তাগিদে তিনি তার পেশা পরিবর্তন করেন এবং পেশা পরিবর্তন করে তিনি এই মাছ নিয়ে কাজ করাকে জীবনে ব্রত হিসেবে নেন এবং সফলও হন। তবে তার এই পথ চলা কিন্তু খুব একটা মসৃণ ছিল না। ধাপে ধাপে ঘুরে ঘুরে জেলে জীবনের সাথে জড়িত হয়ে তিনি আয়ত্ত করে নিয়েছেন এই মাছের জগৎ। দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে তিনি নদীর মাছের সন্ধান করেন। এই উদ্যোগের মাধ্যমে শুধুমাত্র দেশে নয়, দেশের গণ্ডি পেরিয়ে কাস্টমারদের হাত ধরে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে যাচ্ছে নদীমাতৃক বাংলাদেশের সুস্বাদু সব নদীর মাছ। ফারজানা আক্তারের স্বপ্ন, এই নদীর মাছ শুধু ভোজন রসিকদের পাতে নয়, দেশের সব শ্রেণী পেশার সব বয়সী মানুষের কাছে যাতে সহজলভ্য হয় সেই ব্যবস্থা করা। আর তার এই এমন উদ্যোগই স্বপ্ন দেখাচ্ছে দেশের আরও অনেক তরুণকে, যারা আলোকিত করবে আমাদের এই সমাজ ব্যবস্থাকে। দর্শক, আমরা দেখছিলাম ফারজানা আক্তার কিভাবে তিনি একজন সফল উদ্যোক্তা হয়ে উঠলেন। মাছ নিয়ে কাজ করে একজন নারীও যে উদ্যোক্তা হতে পারেন তার প্রমাণ কিন্তু তিনি দিয়েছেন। আমরা বিশদ আলোচনায় যাবে। আপনার সাথে আমরা দেখছিলাম যে প্রতিবেদনে কিভাবে আপনি মাছ নিয়ে কাজ করে নিজেকে সফল করে তুলেছেন। শুরুটা নিশ্চয়ই সহজ ছিল না। গণমাধ্যম কর্মী ছিলেন, সেখান থেকে ভিন্ন একটা পেশায় কিভাবে আপনি বিষয়টাকে চেঞ্জ করলেন, শুরু থেকে যদি বলেন। আমি বেশ কয়েকটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে নিউজ রিপোর্টার হিসেবে কাজ করেছি। তো কাজ করতে গিয়ে আসলে মনের মধ্যে একটা ইচ্ছা থাকে যে নিজেই কিছু করি, চাকরির বাহিরে বা চাকরিটা না করে যদি নিজের কোনো একটা উদ্যোগ মানে করা যায় আর কি। তো শেষ সময়ে আমার রিপোর্টিং ক্যারিয়ারের শেষ সময়ে আমি নদী নিয়ে বেশ অনেকগুলো নিউজ করেছিলাম পরপর। নদী দূষণ, দখল, মানে এরকম সিরিজ প্রায় আমি ১ বছর ওই সেক্টরে কাজ করি। তো কাজ করতে করতে আমার নদীর প্রতি একটা আলাদা মমতা বা নদীর প্রতি আগ্রহ, নদী কেন্দ্রিক যে জনজীবন, বিশেষ করে জেলে জীবনের প্রতি অন্যরকম একটা আগ্রহ তৈরি হয়। তো সেখান থেকে আবার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার একটা সুপ্ত বাসনা আগে থেকেই ছিল। তো সেখান থেকে শুরু করি, আর নামটাও সেখান থেকেই পাওয়া, রিভারফিশ। তো সেভাবেই আমার মানে স্টার্টিংটা হয় ২০১৯-এ। তো ২০ সালে তখন তো কোভিড পিরিয়ড চলে আসে। চারদিকেই দেখা যায় যে বিভিন্ন বিজনেসের ধস বা অনেক প্রায় সব কিছুই বন্ধ, এমন একটা অবস্থা। কিন্তু ওই সময় যারা ছিল খুবই কষ্টে ছিল। কিন্তু আমাদের ওই সময় যেটা হয়েছে, যেহেতু আমরা ডেইলি নিড প্রোডাক্ট নিয়ে কাজ করি, মাছ মানে যেটা মানুষের রেগুলার খাবারের জন্য লাগে, তো তখন আমাদের আবার বন্ধ হয়নি। আমাদের চাপটা তখন অন্যান্য সময়ের চাইতে আসলে বেড়েছে। তো এইভাবেই শুরুটা করা। আর আমি যেটা প্রথমে আমার আসলে ইচ্ছে ছিল জামদানি শাড়ি নিয়ে কাজ করব। তো আমি জামদানি শাড়ি নিয়ে শুরুও করেছিলাম। বাট তারপরে একটা সময় গিয়ে মনে হলো যে আমি আসলে জামদানি যে ঐতিহ্য, এটা নিয়ে অনেক কিছু স্টাডি করারও আছে। তো পুরোটা আমি আসলে ভালো করে বুঝি না। তো সেখান থেকে আমার পরে মনে হলো যে আমি ডেইলি নিড প্রোডাক্ট নিয়ে কাজ করব, যেটা দৈনন্দিন প্রয়োজনে লাগে, মানে বিলাসপূর্ণ নয়। না, বিলাসপূর্ণ না। এখন যারা এই সেক্টর নিয়ে কাজ করছেন, মানে পোশাক নিয়ে বা কসমেটিক্স নিয়ে কাজ করছেন, এখন কিন্তু এটা আবার ডেইলি নিডে চলে এসেছে। মানে এখনকার সময়টা, আর ২০১৯-এ আমরা যখন স্টার্ট করি তখন কিন্তু ফেসবুক পেজ বা ই কমার্স
মাছটা মানে পরিধিটা এতটা জনপ্রিয় ছিল না বাংলাদেশে। তো তখন মানুষ হচ্ছে বিভিন্ন চায়না প্রোডাক্ট কিনতো যে অনলাইন মার্কেট প্লেস থেকে, বাট হচ্ছে মানে খুবই ফেস্টিভ সিজনে গিয়ে হচ্ছে পোশাক আশাক কিনতো। তো তখন আমার মনে হলো যে আমি ডেইলি নিড প্রোডাক্ট নিয়ে কাজ করি। তো সেই থেকে পাশাপাশি নদী নিয়ে কাজ করছিলাম, ওই থেকে মাথায় আসে যে আমি মাছ নিয়ে কাজ করতে পারি, কারণ ঢাকার মধ্যে একটা ক্রাইসিসও আছে, সেটা হচ্ছে লোকাল বাজারে যে মাছগুলো বিক্রি হয় সেই মাছগুলো যথাযথভাবে আসলে প্রসেসিংটা হচ্ছে কিনা, হাইজিন মেইনটেইন হ্যাঁ হচ্ছে কিনা। হাইজিন মেনটেন হচ্ছে কিনা, কোল্ড চেইন মেনটেন হচ্ছে কিনা, পাশাপাশি আপনার যেমন ফরমালিন কেমিক্যালের ভয়, মানে এই সব কিছু মিলিয়ে মাছ মানে মাছে ভাতে বাঙালি সে মানুষ যে ডেইলি পাতে মাছ থাকবে তারা কিন্তু আবার মাছ খেতে ভয় পায়, এরকম একটা ব্যাপার ছিল। আর টাকা দিয়েও বিশুদ্ধ জিনিসটা পাওয়াটা অনেক দুষ্কর। তো তখন মনে হলো যে না, আমি তাহলে মাছ নিয়ে কাজ করার আমার সুযোগ আছে। কিন্তু কাজ করতে গিয়ে যেটা প্রথম দিকের মানে আমি এটাকে বাধা বলবো না, কারণ যে কোনো উদ্যোক্তার তার যে উদ্যোগ সেটা নিয়ে কাজ করাকে তার আসলে ওইটা মার্কেট রিসার্চ করা এবং স্টাডি করা ওই জিনিসটা সম্পর্কে, এটা কোনো ওইটা বিকল্প নেই। খুবই জরুরি। তো আমি কুমিল্লার মেয়ে, আমার বাড়ির যে অংশে সেই অঞ্চলে হচ্ছে সেইভাবে মানে নদী নাই, সত্যি কথা বলতে মানে নদী নাই, ওখানে পুকুর আর খামার বেসড হচ্ছে মানে মাছ উৎপাদনটা হয়। তো তখন আমাকে এই যে মাছ বিক্রি করব তার উপর আমাকে মাছ চিনতে হবে। তো সেজন্য আমি আসলে মাছ চেনার জন্য জেলায় জেলায় ঘুরেছি, নদী কেন্দ্রিক যে জেলাগুলো আছে সেখানে যে মাছ ঘাটগুলো হয় সেইখানে গিয়ে জেলেদের কাছ থেকে, জেলেদের বোটে থেকে, হ্যাঁ দক্ষিণবঙ্গের নামে আমাদের মানে বেসিক মাছগুলো, যেমন ছোট মাছের কথা যদি বলি, যে মাছগুলো প্রায় বিলুপ্ত প্রায় বা অনেক ছোট মাছ যেটা আপনি এখন বাজারে পাবেন না, কিশোরগঞ্জ, তারপর নেত্রকোনা আর হচ্ছে সুনামগঞ্জ, এই বেল্টে হচ্ছে একদম দেশীয় মাছের হাব। তারপর ধরেন নাটোরের চলনবিল এলাকা, মৌলভীবাজারের হাকালুকি হাওর এলাকা, এদিকে আছে মুন্সিগঞ্জের আড়িয়াল বিল এলাকা, আর বড় নদীগুলো তো আছেই। তো ওই নদী আর নদীর ঘাটগুলোতে ঘুরে জেলেদের সঙ্গে ঘুরে ঘুরে জেলে পল্লীগুলোতে থেকে থেকে আমি মাছ চিনেছি, শিখেছি, এবং সেটাকে কিভাবে আর কি মানে প্রাকৃতিক ন্যাচারাল উপায়ে হচ্ছে আপনার ঢাকা পর্যন্ত আনা যায়, যে কোনো রকম প্রিজারভেটিভ বা কেমিক্যাল ইউজ না করে, সেই জিনিসটাও কিন্তু আমি জেলে ভাইদের কাছ থেকেই শিখেছি। তাদের কাছ থেকে শিখেই তারপর আমি আমার উদ্যোগটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়েছি। মানে এখনও শিখে, এখনও আমরা হচ্ছে কিছুদিন পরপরই ঘাটগুলা ভিজিটে যাই, নতুন নতুন ঘাটে, এবং সেই এলাকার মাছগুলা কি সেগুলো আমাদের গ্রাহকদের সাথে পরিচিত করিয়ে দেওয়ার চেষ্টা করি, ভিন্ন ভিন্ন অঞ্চলের। যেন ঢাকায় বসে বা আপনি হয়তো কুমিল্লা বাড়ি বা আপনার হয়তো বাড়ি হচ্ছে বরিশালে, আপনি সিলেট হবিগঞ্জের ওই অঞ্চলের মাছের স্বাদটা নেবেন, মানে এরকম করে এখন ভিন্ন ভিন্ন অঞ্চলের স্বাদ দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাই সবসময়। হ্যাঁ, আপনার কথা দিয়ে একটা প্রশ্ন জাগে, সেটা হচ্ছে রিপোর্টার ছিলেন বিভিন্ন বেসরকারি টিভি স্টেশনে, একটা চার্মিং লাইফ ছিল, আজ এখানে কাল ওখানে ছুটে যাওয়া, হয়তো আর্থিক সীমাবদ্ধতা ছিল, সেখান থেকে এবং উদ্যোক্তা জীবন, এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কতটা খুঁজে পান? একই রকম চ্যালেঞ্জ, আর যদি আমি কম্পেয়ার করতে যাই তাহলে হচ্ছে উদ্যোক্তা জীবনের চ্যালেঞ্জ আরও বেশি। তার কারণ হচ্ছে আমি শিখছি, পাশাপাশি হচ্ছে আমার গ্রাহকদের কাছে যে পণ্যটাকে সেফলি পৌঁছে দেওয়া, সেটার জন্য স্ট্রাগল করা। আর এর মধ্যে আমি যেই সেক্টরে কাজ করছি মাছ নিয়ে, বা বিশেষ করে হচ্ছে ন্যাচারাল মাছ, যেটা আর কি মানে প্রাকৃতিকভাবে মুক্ত জলাশয়ে যে মাছটা হয় সেটা, তো সেইখানে যেটা হচ্ছে আমি এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছি, নতুন নতুন ঘাটে যাচ্ছি, নতুন নতুন যে নদীকেন্দ্রিক এলাকাগুলো, সেখানকার খাবার, তারপর তাদের জনজীবন, তাদের যে কালচারটা, মানে একেবারে নৃতত্ব যেটা আর কি, সেটার সাথে সরাসরি যোগাযোগ হচ্ছে। বাংলাদেশের যে সাহিত্য, মানে আগে থেকেই বাংলাদেশের সাহিত্য কিন্তু নদীকেন্দ্রিক, ময়মনসিংহ গীতিকা, বেহুলা, লক্ষিন্দর বা যে ধরনের ইয়েগুলা বলবেন, বেশিরভাগ উপন্যাস সাহিত্যগুলো নদীকেন্দ্রিক। তো নদীকেন্দ্রিক জীবনটা যে মানে কতটা চার্মিং, এবং সেখানে যে মানে কোথা হতে তুমি এলে, এইটার যে মানে এত প্রাণবন্ধতা, যে আমরা ঘন্টার পর ঘন্টা কাজ করে গিয়েও কিন্তু হই না, মানে টায়ার্ডনেসটা আসে না, যে এত একটা মানে মুক্ত আবহাওয়া, তারপর হচ্ছে এই যে মানে নদীর চারপাশের যে পরিবেশ, তারপরে জেলে ভাইদের আন্তরিকতা, খুবই আন্তরিক মানুষজন। তো এই সেক্টর নিয়ে কাজ করতে পারাটা আমি আসলে ওইভাবে মিস করি না। তার উপরে আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় হচ্ছে আমি এফ কমার্সে আমাদের উপস্থিতি খুবই বেশি, আমাদের প্রায় মিলিয়নের কাছাকাছি ফলোয়ার। তো
এখানে আমরা আমাদের গ্রাহকদেরকে সরাসরি হচ্ছে যে স্পটগুলা থেকে লাইভের মাধ্যমে টেলিভিশনে যেরকম আমি লাইভ করতাম, এখানে আমি প্রতিনিয়ত লাইভ করছি, লাইভ করে দেখাচ্ছি যে এই অঞ্চলে কি কি পাওয়া যায়, মাছগুলা কেমন, তারপর এগুলা দাম কি হতে পারে সেগুলা, তারপর ধরেন জেলে ভাইরা রান্না করছেন, জেলেপল্লিতে ওই মাছটা রান্না হচ্ছে, সেগুলো নিয়ে আমরা ডকুমেন্টারি বানাচ্ছি, তাদের লাইফস্টাইল নিয়ে ডকুমেন্টারি বানাচ্ছি। তো ওইভাবে বলতে গেলে আসলে আমি সাংবাদিকতাটাকে মিস করছি না, কারণ এখানেও আমার সেই লাইট ক্যামেরার কাজ আছে। ওখানে একটা প্রতিষ্ঠানের হয়ে করতেন, এখন এখানে নিজের জন্য করছেন, মানে ওখানে একটা ছায়া ছিল আর এখানে নিজের ছায়া। ওখানে হয়তো একটা 9টা-5টা জব করে মাস শেষে টাকাটা পেতেন, এখানে নিজের সংস্থান নিজেকে করতে হচ্ছে এবং উপরন্তু অনেকের কর্মসংস্থানের সুযোগ করতে এটা পারছেন। হচ্ছে সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার। যেমন আমাদের প্রতিষ্ঠানে এখন 70 জনের মতো কাজ করছেন। তো আবার ঢাকার বাহিরে অনেক জেলে কমিউনিটির সদস্য এইটার সাথে ইনভলভ, তাদের এবং আমাদের সবার রুটি রুজি এটার সাথে ইনভলভ, আমাদের রিভার ফিশের সাথে। তো এই যে এতগুলো মানুষ, এতগুলো ছেলে মেয়ে কাজ করছে, তাদের মধ্যে থেকে তাদের সাথে কাজ করা, তাদের সাথে মানিয়ে নেওয়া, তাদেরকে আবার ট্রেন্ড করা, কাজের জন্য উপযোগী করে তোলা, পাশাপাশি এখন আন্তর্জাতিকভাবে মানে বিশ্বব্যাপী ডিজিটাল মার্কেটিংটা বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠছে দিনে দিনে। এআই এসে গেছে, যে কারণে আরও বেশি চ্যালেঞ্জিং হয়েছে। তো ওইভাবে একজন উদ্যোক্তা হিসেবে আমাদেরকে কিন্তু এই সেক্টরের সাথেও কিন্তু নিজেদেরকে হচ্ছে মানে ইমপ্রুভ করতে হচ্ছে, যে আমাদের শেখাটাকে জানাটাকেও কিন্তু ইমপ্রুভ করতে হচ্ছে। সেই জায়গা থেকে ট্রেনিং করতে হচ্ছে, রাতের পর রাত জেগে এআই কাজ শিখতে হচ্ছে, ডিজিটাল মার্কেটিংয়ের নতুন নতুন সেক্টরগুলা যে চেঞ্জেসগুলো আসছে, ফিচারগুলো আসছে। ফেসবুক তো আপনি জানেন যে প্রতি মাসেই সে চেঞ্জ আনে। তো সেই চেঞ্জের সাথে তাল মিলিয়ে শেখাটা, কারণ আমি যদি না জানি না শিখে তাহলে আমার উদ্যোগটাকে তো এগিয়ে নিতে পারবো না। আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে এখানে এসে মানে সবাই তো উদ্যোক্তা হয় নিশ্চয়ই, মানে একটা নেশা নয়, এটা পেশাও বটে, এবং একটা আর্থিক সচ্ছলতার জন্য তখনকার জীবন আর এখনকার জীবনে আর্থিক সচ্ছলতা কতটা পেয়েছেন, মানে চ্যালেঞ্জ কতটুকু? আগে যেই স্যালারিটা পেতাম, মাস শেষে সেই স্যালারির মধ্য দিয়ে নিজের এবং নিজের পরিবারের খরচ চালানোর একটা স্ট্রাকচারাল ব্যাপার ছিল, এখনও আছে। এখনও আমি খুব হিসেব নিকেশ করেই খরচ করতে পছন্দ করি, যে যা আমার প্রয়োজন নেই তা খরচ করার প্রয়োজন নেই। কারণ হচ্ছে আমাদের উদ্যোক্তা জীবনে সঞ্চয়টাও কিন্তু পাশাপাশি খুবই জরুরি। কারণ এই সঞ্চয়টা নিজের মানে যে সম্পদ, যেটা সে সম্পদ বাড়ানোর জন্য না, আমি মনে করি এই সঞ্চয়টা সুরক্ষার জন্য, হ্যাঁ, মানে আমার উদ্যোগটার সুরক্ষার জন্য। যেমন ধরেন দেশে এখন একটা ইকোনমিক ক্রাইসিস চলছে, ধরেন কোভিডের মতো কিছু হলো, বা ভূমিকম্প বা ঘূর্ণিঝড় বা এই ধরনের যে কোনো জটিলতা, পলিটিক্যাল সিচুয়েশন থেকে হতে পারে। তো ওই সময়ে যেন হারিয়ে না যাই, ব্যাকআপ দিতে পারি, আমার যে টিম আছে আমাদের সেই টিমটাকে যেন আমরা মান্থলি স্যালারিটা ঠিকঠাক মতো পে করতে পারি, হ্যাঁ, আমাদের কাজটাকে যেন আমরা মানে থেমে না যায়, এই সুরক্ষার জন্য কিন্তু সঞ্চয়ের প্রয়োজন। তো আর্থিক সচ্ছলতা আগের চাইতে অনেক বেশি এসেছে, কিন্তু সেটাকে একদম অফুরন্তভাবে এনজয় করাটাকে আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে উদ্যোক্তা জীবনে প্রতিটা স্টেপ ফেলার সময় সতর্ক এবং ভেবে চিন্তা করা উচিত। সামাজিক বাধা আছে, অনেকের নানা রকম কটু কথা আছে, আর অনলাইন বিজনেসের মধ্যে তো সেটা আছেই। মানে ওই যে বলে না, আসছে পথ আধার নেমে, তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে কি সামনে যাওয়া চলবে না? সামনে যেতেই হবে, সে যাই হোক না কেন। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে মাছ নিয়ে যেহেতু কাজ করছেন, কি পরিমাণ মাছের আপনাদের প্রতিদিন যোগান দিতে হয়, আর কত প্রকারের মাছ নিয়ে আপনারা কাজ করছেন? আমরা প্রাইস লিস্টটা এভাবে তৈরি করি যে বাংলাদেশের মাছগুলো কিন্তু মৌসুমি মানে সিজনাল, মৌসুম ভিত্তিক। যেমন হচ্ছে যে মাছটা শীতের সিজনে পাওয়া যায় সেটা কিন্তু বর্ষায় পাওয়া যায় না, আবার যেটা গ্রীষ্মে পাওয়া যায় সেটা বর্ষা এবং শীতকালে পাওয়া যায় না। তো যেই সিজনটা তার উপরে ভিত্তি করে আমরা হচ্ছে একটা লিস্টিং করি, যাতে কাস্টমারদেরও হচ্ছে এটা জানা থাকে, তাদেরও জানা থাকে যে এই সিজনে এই মাছটা পাওয়া যাবে না। তারপর যেমন ইলিশের কথা বলবো, ইলিশে কিন্তু দুবার নিষেধাজ্ঞা থাকে, তখন কিন্তু চাইলেও ইলিশ আমরা বিক্রি করতে পারবো না। কেউ যত টাকাই দিক যাই করুক না কেন, ইলিশ তখন বিক্রি পুরোপুরি নিষিদ্ধ। আমরা এটা খুব মানে খুব সিরিয়াসলি স্ট্রংলি মেনটেন করি আমরা। তো এইরকম করে ধরেন হচ্ছে বিভিন্ন সিজনে যে মাছগুলো আছে ওই সিজন ভিত্তিক আমরা লিস্টটা তৈরি করে ওভাবেই হচ্ছে মাছ দেওয়ার চেষ্টা করি। তো সেই কারণে হচ্ছে লিস্টে আইটেম চেঞ্জ হয়, এবং আইটেমের কখনো তো অনেক বড় হচ্ছে, কখনো ছোট হচ্ছে। তো আমরা 120টার মতো আইটেম মানে বর্তমানে আমাদের কাছে আছে আর কি মাছের। আচ্ছা, 120টা। সেটা হচ্ছে আপনারা কালেকশনটা কিভাবে করেন?
কালেকশনটা আমরা বিভিন্ন জেলা থেকে মাছ আনাচ্ছি, যেমন হচ্ছে আমাদের সবচেয়ে বড় হাব হচ্ছে কিশোরগঞ্জে করিমগঞ্জে একটা ঘাট আছে নাম বালিখোলা ঘাট, ওখানে প্রচুর দেশীয় মাছ পাওয়া যায়, মানে ওখানে আপনি না গেলে বিশ্বাসই করতে পারবেন না যে এত দেশীয় মাছ ওখানে পাওয়া যায় করিমগঞ্জে। এবং সেখানে হচ্ছে ধনু নদী, সারা বছর ধনু নদীতে মাছ পাওয়া যায়, আর যখন হচ্ছে বর্ষা পরবর্তী সময়ে হাওর কেন্দ্রিক প্রচুর মাছ আছে, জল চলে আসে তখন সেখানে ওখানে আমাদের একটা টিম আছে, টিম হচ্ছে আমাদের যে জেলে কমিউনিটি আছে ওখানে অনেক, মানে আমাদের বলতে ওখানে তো আসলে মানে ওই অঞ্চলটায় মানুষের পেশাই আসলে এই নদী নৌকা মাছ ধরা এর উপরে নির্ভরশীল, নদী কেন্দ্রিক। তো ওনাদের মধ্য থেকে কয়েকজনকে আমরা ট্রেনিং করিয়েছি, তারপরে তাদেরকে শিখিয়ে তারা আমাদের যে মাছগুলো আমরা তাদেরকে লিস্ট দিয়ে দিই, তারা ওখানে ঘাটে কালেক্ট করেন জেলে নৌকা থেকে একেবারে ফার্স্ট অকশনে। তো ফার্স্ট অকশনে জেলে নৌকা থেকে কালেক্ট করে তারা তারপর সেখান থেকে প্যাক করে পাঠিয়ে দেন। তো কিশোরগঞ্জ থেকে ঢাকার দূরত্ব খুব বেশি না, আপনার খুব মানে 4 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যেই ঢাকা পৌঁছে যায়, তারপর সেটা আমাদের প্রসেসিং সেন্টারে চলে আসে। আবার একইভাবে চাঁদপুরের যে বড় স্টেশন মাছঘাট, সেখান থেকে চাঁদপুরের হচ্ছে চর ভৈরবী একটা এলাকা আছে, ওখান থেকে আমাদের মাছ আসতেছে। তারপর ধরেন মৌলভীবাজারের হাকালুকি হাওর, ওই দিক থেকে মাছ আসছে। চলনবিলে আবার আমরা ওখানকার কমিউনিটির মানুষকে ট্রেন্ড করি, এখনও মানে কাজটা শেষ করতে পারি নাই। তো আমরা ঢাকা থেকে আমাদের একটা টিমকে ওখানে পাঠিয়ে দিয়েছি, ওখানে বাসা ভাড়া নিয়ে তার থাকা খাওয়ার ব্যবস্থা ওখানে করা হয়েছে। ওরা হচ্ছে আপনার চলনবিলের ধারে যে মাছঘাট বসে সেখান থেকে মাছ তারা কালেক্ট করে ঢাকায় পাঠাচ্ছে। এরকম বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে আমাদের প্রসেসিং সেন্টারে আসে। এরপর প্রসেসিং সেন্টারের কাজটা শুরু হয়, সেটা হচ্ছে আমাদের কাস্টমারদের চাহিদা অনুসারে, যারা কেউ গ্রেড মানে যারা আস্ত নিতে চান তাদেরকে আস্ত আমরা পাঠাচ্ছি, যারা হচ্ছে কাটিয়ে নিতে চাচ্ছেন তাদেরকে কাটিং করিয়ে পাঠানো হচ্ছে। এবং আমাদের প্রতিটা কাস্টমারের যে অর্ডারগুলো আমরা পুরোপুরি কাস্টমাইজড হিসেবে দেই। এবং আমাদের আরেকটা সেক্টর আছে, সেটা হচ্ছে প্রবাসী কাস্টমারদের জন্য। তো যেমন ধরেন বেশ অনেক দেশ আছে যেখানে হচ্ছে ফ্রোজেন এবং চিল্ড ফিশ নিতে পারেন, আবার অনেক দেশ আছে যেমন ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক যে দেশগুলো আছে ওগুলোতে কিন্তু চিল বা ফ্রোজেন ফিশ নেওয়ার কোনো সুযোগ নাই, সেখানে আবার ফ্রাই ফিশ নেওয়া হয়। তো সেটার জন্য আমাদের আবার কিচেন আছে, শেফ আছে, ওনারা হচ্ছে কিচেন চার্জ দিয়ে ওনাদের যে আমাদের কাছ থেকে মাছ কিনে নিচ্ছেন, মাছ কিনে সেগুলো কেটে রেডি টু কুক করে দেন হচ্ছে ফ্রাই হওয়ার পরে সেগুলোকে আমরা একদম আবার বক্স আকারে করে সেটাকে আবার ব্লাস্ট ফ্রোজেন করে এয়ারপোর্টে ড্রপ করে দিচ্ছে। আমাদের প্রতিদিনই এয়ারপোর্টে অনেক পার্সেল ড্রপ হয়, মানে আমাদের আবার 24/7 আমাদের সার্ভিস। যখন ফ্লাইট থাকেন ফ্লাইটের 1 থেকে 2 ঘন্টা আগে আমরা এয়ারপোর্টে সেই ডেলিভারিটা ড্রপ করে দিচ্ছি। দেশের প্রবাসী কাস্টমাররা তাদের দেশে থাকা আত্মীয় স্বজন, মা বাবা, স্ত্রী সন্তানদের কাছে মাছ পাঠান, তো সেটা আমরা ডেলিভারি করে দিচ্ছি। সারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলাতেই আমাদের হোম ডেলিভারি সার্ভিস আছে। আরেকটি বিষয়, উদ্যোক্তা হতে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসএমই এন্টারপ্রেনারদের জন্য যে ব্যাংকিং সাপোর্ট। আসলে নিজের টাকায় তো খুব একটা পারা যায় না, ব্যাংকিং সাপোর্টটা হলে হয়তো ব্যবসার কলাবরটা বাড়ানো যায়, অনেকের কর্মসংস্থানের সুযোগ হয়। সেই সাপোর্টটা কতটা পেয়েছেন বা পাচ্ছেন? আমি আসলে সেই সাপোর্টটার জন্য যাইনি কখনো, মানে আজ পর্যন্ত আমার যাওয়া লাগে নাই। বরং বিভিন্ন ব্যাংক থেকে অফার আসছে যে লোন নিতে পারেন, লোনের জন্য যারা তাদের মানে কর্মকর্তারা আছেন তারা নক করছেন, কিন্তু আমরা কখনো ক্রাউড ফান্ডিং বা ইনভেস্টর আমরা এখন পর্যন্ত নেইনি। তাহলে এটা প্রশ্ন থাকতে পারে যে তাহলে কিভাবে করেছেন, আপনাদের পুঁজি কত ছিল? শুরু থেকে বলবো যে মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলাম। তো আমি যেটা করেছি সেটা তাড়াহুড়া করিনি। দেখেন 2019 থেকে 26 মাঝখানে কিন্তু 6 বছর কেটে গেছে। তা মানে ব্যাংক লোন নিয়ে নিজেদের পরিধি আরও বাড়িয়ে এখন আমরা যে পজিশনে আছি সেটা হয়তো আমি আরও 2 বছর আগে যেতে পারতাম। আমরা যেটা চেয়েছিলাম যে আমরা এক ধাপ করে এগোবো, আমরা শিখবো, কাজটা করব, আমাদের রিপিট কাস্টমারটা থাকবো, হ্যাঁ বাড়াবো। তো আমাদের যে ইনকামটা হয়েছে সেই ইনকামটাই আমরা আবার রিইনভেস্ট করে একটু করে বাড়িয়েছি, আমরা তাড়াহুড়া করিনি। তো আবার বলবো যে হয়তো অনেক উদ্যোগে সেটা প্রয়োজন আছেও, আর সেজন্য হচ্ছে প্রশাসন বা যারা নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন, অনেক অর্গানাইজেশন আছেন, তাদের এই সেক্টরগুলোতে একটু নজর দেওয়া উচিত। আমাদের রিভারফিশ থেকেই কিন্তু আমরা এই বছরই আমরা একটা প্রজেক্ট আনছি যে আমরা কিছু নারী উদ্যোক্তা তৈরি করব। তো সেখান থেকে আমরা নিজেরাই তাদেরকে ফান্ডিং করব, মানে অঞ্চল ভিত্তিক, যেই অঞ্চলে যেই জিনিসটা খুব ভালো পাওয়া যায় তো সেটা নিয়ে তারা কাজ করবেন আগ্রহীরা, তাদেরকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করব এবং আমরা ফান্ডিং করব আর কি। সেটা হয়তো অনেক বড় না, হয়তো 10 লাখ বা 20 লাখ টাকা আমরা হচ্ছে ফান্ডিংটা করতে পারবো, 5 থেকে 20 লাখ পর্যন্ত আমরা একটা রেঞ্জ ধরেছি। এরকম ফান্ডিং করে আমরা কিছু নারী উদ্যোক্তা তৈরি করব এবং সেখান থেকে যেই প্রোডাক্টগুলো পাবো সেই প্রোডাক্টগুলো আমরা হচ্ছে
মার্কেটিং বাজারজাতকরণের ব্যবস্থাটা দারুণ করব। উদ্যোগ, অর্থাৎ একসাথে না, একা না, মানে আরো অনেকজনকে সাথে নিয়ে আপনারা আগাতে যাচ্ছেন। জি। এটা আসলে হওয়া উচিত, কারণ একজন এগিয়ে গেলে সমাজটা আর আগাবে না, সবাইকে নিয়ে সাথে গেলে হয়তো সমাজটা আলোকিত হবে। এই জন্যই তো আপনারা আলোকিত তারুণ্য। আরেকটি বিষয় যেটি জানতে চাই সেটা হচ্ছে, এই যে মাছ নিয়ে কাজ করছেন, আমরা জানি যে কোনো একজন এন্টারপ্রেনার হতে গেলে নেপথ্যে একজন নিশ্চয়ই শক্তি থাকে, উপরে সৃষ্টিকর্তা, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নিশ্চয়ই আপনার কোনো স্বজন পরিজন, তেমন নেপথ্যে থেকে আপনাকে সমর্থন দিয়ে অকুণ্ঠভাবে কেউ আছে কি, বা যার কারণে আপনি এগিয়ে যেতে পারছেন? উদ্যোগটা আমি একা শুরু করলেও এখন কিন্তু আমি আর একা নই। হ্যাঁ, আমার হচ্ছে আমার হাজবেন্ড এবং আমরা দুজন মিলেই কিন্তু এখন এই উদ্যোগটাকে পুরোপুরি সামলাচ্ছি। বলতে পারেন রিভার ফিশ এখন যতদূর এগিয়েছে সেখানে কিন্তু তানভীর তার একটা বড় ভূমিকা আছে। বড় ভূমিকা দেখেন, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো যার কারণে আমাদের ধরেন ওয়েবসাইট প্রয়োজন ডেভেলপ হচ্ছে, করা, হ্যাঁ, হ্যাঁ। আমাদের হচ্ছে ইন্টারনাল সফটওয়্যারের প্রয়োজন হচ্ছে, যে আমরা সেলস টিমকে চালাবো, আমাদের হচ্ছে যে পারচেস টিম, তাদেরকে মেনটেন করা, কমিউনিকেশনগুলো করার জন্য অনেকগুলাই হচ্ছে মানে ইন্টারনাল যে আইটি ডেভেলপমেন্টের প্রয়োজন হয়, সে পুরো সাপোর্টটা কিন্তু আমরা মানে রিভার ফিশ আইটি হচ্ছে, ছাড়া আসলে হ্যাঁ, মানে ই-কমার্স সাইটে প্রমোশন এটা খুব সুযোগ নেই। অসম্ভব, একেবারেই অসম্ভব। তো পুরো সাপোর্টটা কিন্তু আমি আমার হাজবেন্ডের কাছ থেকে পাচ্ছি। তো আমরা দুজন কিন্তু একই সাথে কাজ করছি, সারাক্ষণ একই সাথে কাজের মধ্যে আছি। এবং আলাদা করে অনেকে হয়তো বুঝতে পারে না, অনেকে জিজ্ঞেস করে যে আপনারা আসলে কি হন। কেউ কেউ প্রশ্ন করে আপনাদের মধ্যে কি ঝগড়া হয় না? তখন আমি বলি যে আসলে ঝগড়া করব কখন, ওই সময়টা সুযোগই তো তো নেই। আমরা পাই না। না, আমরা দুজন মিলে মানে ব্যবসায় এত বেশি ব্যস্ততা। তো সেই জায়গা থেকে একটা কথা বলবো যে নারী যখন মানে তার এগিয়ে যাওয়ার পথে প্রথম বাধাটা কিন্তু আসলে পরিবার থেকেই আসে। যে একটা মেয়ে দেখা যাবে যে সে কাজ করতে চাচ্ছে, সে খুবই স্কিল, কিন্তু তার শ্বশুরবাড়ির ফ্যামিলি বা তার হাজব্যান্ড হয়তো রাজি না, অথবা তার বাবার বাড়ির ফ্যামিলিই হয়তো রাজি না। তো সেই দিক থেকে পরিবারের সাপোর্ট হচ্ছে একটা মেয়ের বাঁধ ভাঙার জন্য সবচেয়ে জরুরি। খুবই তো জরুরি। ওটা যদি হয় না, এরপরে সমাজ এবং মানে মানে সমাজের যে কুসংস্কারকে উতরে যাওয়াটা একটা মেয়ের জন্য মোটেও কষ্টকর কিছু না। তো এখন যদি আমি একদম স্পেসিফিক বলতে চাই যে আমার পেছনে কে আছেন বা আমার সাথে কে আছেন, আমি বলবো আমার পেছনে না, আমার সাথে আমার হাজব্যান্ড আছেন। তার সাপোর্ট এবং ব্যবসায়িক সাপোর্ট, মানসিক সাপোর্ট, পারিবারিক সাপোর্ট, সব দিক নিয়েই আমি আসলে এগিয়ে যাচ্ছি, এবং এটা সহজ হয়েছে বরং এগিয়ে যাওয়াটা। নিশ্চয়ই একা তো আর এগিয়ে যাওয়া যায় না, মানে একসাথে মিলেই মানে হাজব্যান্ড ওয়াইফ এগিয়ে নিয়ে যাচ্ছেন নিজেদেরকে, শুধু নিজেরাই এগিয়ে যাচ্ছেন না, কর্মসংস্থানের মধ্যে আরো অনেকজনকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন আপনারা দেখছেন। সবকিছু মিলে কতজন কলাবোর আছে আপনার ওখানে এখন? বর্তমানে আমাদের 70 জন। 70 জন কাজ করছে একটা টাইম, মানে এই বিশাল এই টিমটাকে নিয়ে আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং মাছগুলোকে ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন। আরেকটি বিষয় আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, মানে গণমাধ্যম কর্মী ফারজানা আক্তার, এখন উদ্যোক্তা ফারজানা আক্তার, ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? ভবিষ্যতে ওই যে যেটা বললাম, আমরা নারী উদ্যোক্তা, বেশ কয়েকজন নারী উদ্যোক্তা, মানে এই একটা কমিউনিটি ডেভেলপ করতে চাই। যে আমাদের মধ্যে যেটা হয় কি, ধরেন আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে হয়তো কাজ করব, মাছের পাশাপাশি আমাদের যে কাস্টমাররা আছেন তারা কিন্তু এখন গ্রোসারি পণ্যগুলোও আমাদের কাছে চান, যেমন তেল, মশলা, সাপোর্টিভ হ্যাঁ, যে আইটেমগুলো। সাপোর্টিভ যে আইটেমগুলো। তো সেগুলো নিয়ে কাজ করতে গেলে তাহলে প্রথম মানুষের চিন্তা আসে কি, আমি হয়তো পাইকারি বাজারগুলো থেকে সোর্সিং করব, কিন্তু সেখানে একটা আমি কাস্টমারকে কি বলবো, আমি বলবো 100% নিরাপদ, কিভাবে বলবো, কারণ সুযোগ নেই। সেটা তো সুযোগ নাই। তো সেটা যদি করতে হয় তাহলে আমাদেরকে কিছু উদ্যোক্তা আসলে তৈরি করে নিতে হবে, তাদেরকে ট্রেনিং করিয়ে এবং হচ্ছে তাদেরকে প্রপার ইকোনমিক সাপোর্ট দিয়ে, যে তারা সেটাকে একেবারে মানে যেটাকে বলবো যে গুড প্র্যাকটিস করে যে খাদ্যপণ্যগুলো উৎপাদন যেন তারা করতে পারেন। তো তারপর সেটা আমরা আমাদের কাস্টমারদের কাছে বাজারজাত করতে পারি। তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, এই জিনিসটা আমাদের তত্ত্বাবধানে উৎপাদন হয়েছে, আপনারা সেটা নিতে পারেন, এটা সেফ। এর আগে কিন্তু আমাদের এই কথাটা বলার সুযোগ নেই। তো ওই জায়গাটা নিয়ে আমরা একটু বড় পরিসরে কাজ করতে চাই। আর মাছকে আমরা খাদ্যপণ্য হিসেবে চিনি, কিন্তু আন্তর্জাতিক বাজারে মাছ কিন্তু একটা মেডিসিনাল প্রোডাক্ট। নিশ্চয়ই। মাছের কোনো অংশ ফেলনা না, মাছের আঁশ থেকে কোলাজেন পাউডার তৈরি হচ্ছে, মাছের যে ফিশমো ভেতরে যেই বায়ুথলিটা আছে, অনেকে পটকা বলে, এইটা থেকে ঔষধ তৈরি হচ্ছে। এইটা হচ্ছে আবার দেশের বাইরে যেমন চীন, ভিয়েতনাম সহ বেশ কয়েকটা দেশে এটা কিন্তু কনজিউম করে, তারা এটা খায়, এটা থেকে স্যুপ তৈরি করে খায়। এগুলা নিয়ে কাজ করার আর আছে। মাছে যে ফুলকাটা ফেলে দেওয়া হয়, সেই ফুলকা, তার পাখনা যেগুলো কেটে আমরা ফেলে দিই, সেগুলো থেকে কিন্তু আবার ধরেন পোলট্রি ফিড তৈরি করার কাজে হ্যাঁ, ওইখানে আচ্ছা। প্রোটিন সোর্স হিসেবে এটা লাগছে। তো আমরা যেটা ভাবছি যে যেহেতু রিভার ফিশটা এখন মোটামুটি আল্লাহর রহমতে বড় হচ্ছে, এই যে প্রোডাক্টগুলা, এগুলো কিন্তু আমরা এখন ওয়েস্টেজ হিসেবে ফেলে দিচ্ছি। তা এখন আমি এই জায়গাটায় স্টাডি করছি, ট্রেনিং করছি, যে এইগুলাকে আমরা কিভাবে হচ্ছে ইউজ করে, অপ্রচলিত পণ্যগুলোকে ইউজ করে সেগুলোকে আমরা দেশের বাইরে রপ্তানি করতে পারি। যারা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে চায়, যারা নিজেদেরকে শুধু উদ্যোক্তা হওয়ার পাশাপাশি সমাজটাকে আলোকিত করতে চায়, তাদের প্রতি আপনার
কিছু বলার আছে কি? যারা নতুন আসছেন তাদেরকে বলবো যে তাড়াহুড়া না, যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চান সেই প্রোডাক্টটা নিয়ে আগে রিসার্চ করেন, জানেন, আর কিভাবে সহজে বাজারজাত করার জন্য যেই মাঝখানে যে খরচগুলো যোগ হয় যেমন ট্রান্সপোর্টেশন, সেটাকে কিভাবে কমিয়ে আনা যায়, মার্কেটে কম্পিটিটররা কি করছে, আদৌ এই প্রোডাক্টটার বাজারে চাহিদা আছে কিনা, এগুলো আগে ভালো করে যাচাই বাছাই করে তারপরে হচ্ছে উদ্যোগে নামা। কারণ হচ্ছে ও করছে বলে আমি করছি, তিনি সফল বলে আমিও সফল হব, এইটা আসলে ঠিক না। তো প্রপার যদি স্টাডি করে তারপরে নামা হয় তাহলে হয়তো ধীরে আপনার ইয়েটা আসবে, যে তার উন্নতিটা হয়তো ধীরে আসতে পারে কিন্তু সে হারিয়ে যাবে না, টিকে থাকবে। আর উদ্যোক্তার পথে যেটা প্রধান সেটা হচ্ছে টিকে থাকা। সে যদি সাস্টেইন হয় তাহলে তার উদ্যোগটা একসময় অবশ্যই বড় পরিসরে আলোর মুখ দেখবে। মানে ধৈর্য ধরে থাকতে থাকতে হবে। হবে। নিশ্চয়ই। ফারজানা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোকিত তারুণ অনুষ্ঠানে এসে আপনার মাধ্যমে আপনার যে স্বপ্নগুলো, আপনার যে উদ্যোক্তা হওয়ার গল্পগুলো আমাদের মাধ্যমে দর্শকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য। দর্শক, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। ফারজানা আক্তারদের মতো এমন মাথা না নোয়ানো তরুণ প্রান্তের হাত ধরে এগিয়ে যাবে সমাজ, এগিয়ে যাবে আমাদের রাষ্ট্র ব্যবস্থা। সেই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। ভালো থাকুন, শুভেচ্ছা সবাইকে।